ফ্যাসিস্ট ইউনূস, আপনার জঙ্গিবাদের গুরু হয়ে বসে আছে ইউনূস, একদম পশ্চাৎমুখী চিন্তা ভাবনা নিয়ে বসে আছে। মানে ইউনূসের সবকিছু হলো পশ্চাৎমুখী। এই বাংলাদেশ, যেখানে সেনাবাহিনী জাতিসংঘের দিকে চাকরির দিকে তাকিয়ে থেকে সরকার ফেলে দেয়, সে দেশের জন্য কাজ করবে না। হ্যাঁ, আর যেখানকার সেনাবাহিনী বা সামরিক বাহিনীগুলো মোটেই কোনো যুদ্ধের জন্য প্রস্তুত না। এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ যে একটি বিষয়, সবার চোখ যাচ্ছে চীনের দিকে। আমরা সবাই জানি যে ভারতের নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে একটি বৈঠক খুব দ্রুত ঘনিয়ে আসছে। প্রশ্নটি হচ্ছে বা একটি কৌতূহল হচ্ছে যে চীন রাশিয়া ভারত বৈঠকে বাংলাদেশের কি? আমার সঙ্গে যুক্ত করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদ। ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র সে কি বলে যে আমি গণতন্ত্রের জন্য আমার মানে তার ফরেন পলিসি অবজেক্টিভ হলো সব দেশ গণতন্ত্র অর্জন করবে, কিন্তু এই জায়গায় সে কিন্তু কোনো কিছু কিন্তু সে তার কথা মতো প্রয়োগ করে না। অর্থাৎ তার ভেতরে অভ্যন্তরীণ সিভিলাইজেশনটা অনেক উপরে উঠেছে, কিন্তু আপনি তার বহির্বিশ্বের সাথে তার যে সম্পর্ক, সে যেটা বলে মুখে, সেটা বাংলাদেশ আর আমেরিকার অবস্থান দেখে বুঝতে পারেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি বলল। আজকে যখন পুরা রাষ্ট্র মৌলবাদ দখল করে নিয়েছে, আজকে কিন্তু ওখান থেকে কোনো কথা নাই। তো এইটা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে একা দোষ দিলে চলবে না। এইটা হলো ধরেন যারা আন্তর্জাতিক সম্পর্কের পণ্ডিত, এদেরকেই দোষটা যায়। আন্তর্জাতিক সম্পর্কটা এমন একটা জিনিস, আপনি মনে করেন একটা থিওরি রচনা করেছেন বা একটা থিওরি বা একটা সিস্টেম রচনা করেছেন, সেইটা অনুযায়ী রাষ্ট্রগুলোকে ছাঁচে ফেলা হয় এবং যারা আন্তর্জাতিক সম্পর্ক চালায় তারা ওই বইগুলো পড়ে বা ওই থিঙ্ক ট্যাঙ্কের সাথে কথা বলে তারা নিজের অবস্থাটা পরিচালনা করে। অর্থাৎ ব্যাপারটা এরকম যে সভ্যতার প্রয়োজনে বা একটা রাষ্ট্রের প্রয়োজনে আন্তর্জাতিক সম্পর্ক না, আন্তর্জাতিক সম্পর্কের প্রয়োজনে একটা রাষ্ট্র। যেমন পাকিস্তানে যেমন দেখা যায় যে একটা মিলিটারির জন্য রাষ্ট্রের জন্য মিলিটারি না। আন্তর্জাতিক ক্ষেত্রেও সেটা, এই যে একটা আপনার ডিসিপ্লিন পড়ানো হয়, এই ডিসিপ্লিনটার মধ্যে কিছু থিওরি আছে, সেগুলোর ছাঁচে রাষ্ট্রগুলো চলার চেষ্টা করে মোটা দাগে। ফলে যেটা হয়েছে, আসলে মানুষের যেটা নিড, সভ্যতার যেটা নিড, শান্তির জন্য যে প্রয়োজন, সেইটা রাষ্ট্রগুলো তার আপনার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সেটার প্রচলন করতে পারে না। কি করে? যেমন মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় তার যে বর্তমান যে নীতিগুলো আছে, যে তার নীতিগুলো যদি আমরা দেখি, তাহলে সেখানে নীতিটা এইরকম যে আমার জনগণ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যে 30-35 কোটি মানুষ আছে, তাদের ভালো রাখা হলো তার দায়িত্ব। বিশেষ করে ট্রাম্প কিন্তু এই কথাগুলো সবচেয়ে বেশি বলে, কিন্তু এই মানুষগুলো এইটা বোঝে না যে পৃথিবীতে অন্যান্য জিনিসগুলো যে পরিমাণ এগিয়ে গেছে, মনে করেন যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা আজকে যেই পরিমাণ এগিয়ে গেছে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। সারা পৃথিবী যেভাবে কানেক্টেড, সেইখানে থেকেও এখনো প্রেসিডেন্ট ট্রাম্প মনে করে যে আমেরিকাকে ভালো রাখতে হবে, বা মার্কিন নীতি নির্ধারক বলেন, ডিপ স্টেট বলেন, যাই বলেন আর কি, হ্যাঁ, এদের মূল কথা হলো আমার আমেরিকাকে ভালো রাখতে হবে। এইটা ভালো রাখতে গিয়ে পৃথিবীর অন্যান্য জায়গায় যদি আমি ধ্বংসলীলা চালাই, সেটা জায়েজ, এটা তারা নিজেদেরকে এই অধিকার দিয়ে দেয়, যেহেতু অন্যদের উপর ধ্বংসলীলা চালানোর সক্ষমতা সে অর্জন করেছে। কিন্তু সেখানে এই ফোর্স সাইডটা ডেভেলপ করে নাই যে আমি যদি অন্য জায়গায় ধ্বংস করি, বর্তমানে এরকম একটা ইন্টিগ্রেটেড পৃথিবীতে, তাহলে সেই ক্ষতির প্রভাবও আমার উপর পড়ার সম্ভাবনা আছে। এই জায়গাটায় সে তার চিন্তাটাকে ম্যাচিওর করতে পারে নাই। ঠিক আছে, আমি জানি না আমার কথা বুঝাতে পারলাম কিনা। জি, অবশ্যই। হ্যাঁ, জি। আপনি আরেকটা জিনিস দেখেন, আমরা ভারতের জায়গায় আসি। ভারতের আন্তর্জাতিক সম্পর্কটা, মানে তার ফরেন পলিসিটা আপনি কিছু বৈপরীত্য দেখেন। সে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব চায়, তাদের সাথে ভালো সম্পর্ক চায়। তাহলে সে এইটার তার একটা বহিঃপ্রকাশ করিয়েছে যে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা অ্যালায়েন্স তারা কোয়াড করলো। ভারত, জাপান, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস। আবার দেখেন একই সময়ে সে কি করলো? ব্রিক্স করলো। অর্থাৎ এক জায়গায় কোয়াডের মাধ্যমে আমরা দেখি যে ভারত চায় ইউএস এর সাথে সম্পর্ক ভালো করবে, আর আপনার
ব্রিক্সে গিয়ে যেখানে সে বুঝিয়ে দিচ্ছে যে সে ইউএস এর সাথে সম্পর্ক খারাপ করবে, অর্থাৎ চীন, রাশিয়া, ব্রাজিল এদের সাথে সম্পর্ক উন্নতি করবে। এই যে দুটো জিনিস কিন্তু পরস্পর বিপরীত। এই বৈপরীত্য হলো এই মানে ভারতের কূটনীতি বলুন, ফরেন পলিসি বলুন, এটার একটা বিশেষ দুর্বল দিক। আপনি তো আসলে একসাথে দুটো রক্ষা করতে পারবেন না। আর ভারতের ক্ষেত্রে আরেকটা সমস্যা হলো, দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, ধরেন দুই পাশে দুটো আছে, মেক্সিকো এবং কানাডা, এই দুটা রাষ্ট্রের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বা এই রাষ্ট্রগুলোর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তেমন কোনো নাই, আপনার প্রতিযোগিতা নেই, অর্থাৎ ক্ষমতার প্রতিযোগিতা নেই, একজন আরেকজনকে যুদ্ধে পরাজিত করবে এই ধরনের প্রতিযোগিতা নেই। হয়তো অর্থনৈতিক কিছু বাদ বিসম্বাদ এদের মধ্যে আছে, কিন্তু ভারতের কি দেখেন, ভারতের মূল প্রতিযোগিতাটা হলো চীনের সাথে। আমরা যেটা এতদিন দেখে এসেছি, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা না বুঝালে আসলে এমনি সবার তথ্যগুলো তো সবাই জানে কি হচ্ছে না হচ্ছে, বাট মূল সমস্যাগুলো একটু চিহ্নিত করা দরকার আন্তর্জাতিক সম্পর্ক বুঝতে হলে। মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা বললাম যে ধরেন কানাডা, মেক্সিকোর সাথে তার বেসিক কোনো আসলে যুদ্ধের মতো শত্রুতা নাই, কিন্তু আমরা যদি ভারত পাকিস্তান বা পাকিস্তানকে বাদ দিও ভারত চীন আমরা যদি চিন্তা করি, তাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতাটা মূলত হলো যে আপনার একজন যুদ্ধে কে কাকে হারাতে পারবে এটা নিয়ে, হ্যাঁ, অর্থনৈতিক বিষয় না। তো এখন যখন একই বর্ডারে দুটো দেশ এই ধরনের পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকে, এইটা দুটো দেশের জন্যই ক্ষতিকর। তো এই ভারতের যারা বড় বড় পণ্ডিত আছে বা ইত্যাদি আছে, আমরা মনে করি তারা কিন্তু এই জিনিসগুলো কিভাবে দাঁড় করিয়েছে আমি জানি না, তাদের এই হলো তাদের আপনার কি বলে, তাদের ফরেন পলিসির এগুলো হলো বিশ্বাস, আমি যদি দুর্বলতা নাও বলি, এগুলো হলো একেবারে আপনার চ্যালেঞ্জ, খুব কঠিন চ্যালেঞ্জ, যেগুলো মোকাবেলা করা খুবই দুরূহ। আর একটা জিনিস দেখবেন আন্তর্জাতিক, আমি মূল যে তত্ত্বটা মানে আমার চিন্তাটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে মানে মানুষের সভ্যতা মনে করেন প্রযুক্তিতে যে পরিমাণে এগিয়ে গেছে বা অর্থনীতিতে যে পরিমাণে এগিয়ে গেছে, সেই আন্তর্জাতিক সম্পর্কে যে সেটা এগোয়নি তার একটা জিনিস দেখেন, আরেকটা জিনিস দেখেন যেটা হলো ভারত বোধহয় পঞ্চম বা ষষ্ঠ বৃহৎ রাষ্ট্র পৃথিবীর মধ্যে, রাশিয়া তো সবচেয়ে বড়, চীন বোধহয় থার্ড বা সেকেন্ড হবে, বড় 4-5টা দেশের মধ্যে এগুলোই, রাশিয়া, চীন, ইউএস, কানাডা, আপনার এরপরে ভারত, অনেক ব্রাজিল টাজিল আছে। এখন দেখেন ভারত এবং চীন দুটো খুব বড় দেশ, এবং ভারতের যদি অখণ্ড ভারত থাকতো তাহলে অবশ্য আমাদের অঞ্চলে সব সমস্যা, অনেক সমস্যা আমরা দেখতামই না, সেদিকে না যাই। এরপরেও কিন্তু এই রাষ্ট্রগুলো দেখা যায় 2 আনা 4 আনা 2 একর 4 একর জমির জন্য ঝগড়াঝাটি করে। চীন এবং চীন রাশিয়ার এই চীন আর ভারতের জমি নিয়ে, জমি বলতে সীমানায়, ও সীমানায় এতটুকু পায়, ও সীমানায় এতটুকু পায় দাবি করে, এই জিনিসগুলা, এইটা মূলত ভারত আর চীনের ক্ষেত্রে এই সমস্যাটা কিছুটা ব্রিটিশ কলোনিয়াল শক্তির আপনার জের হিসাবে এখনো রয়ে গেছে। কিন্তু একইভাবে দেখেন আবার রাশিয়া চীনের মধ্যেও কিন্তু ঐতিহাসিকভাবে জমি নিয়ে গন্ডগোল, সীমানা নিয়ে গন্ডগোল, হ্যাঁ, যে এর অঞ্চল দখল করে রেখেছে, এই অঞ্চল দখল করে রেখেছে। এইটা চলে এসেছিল, এটা একটা জায়গায় এসেছিল কোথায়, আপনার যখন রাশিয়াতে যখন আপনার ওই যে সোভিয়েত বিপ্লব যেটা হয়, রুশ বিপ্লবের পরে ওই যে মাও সেতুং যেহেতু কমিউনিস্ট বিপ্লব করবে, তখন এটা অল্প সময়ের জন্য থেমেছিল। আবার যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, চীনও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চাইলো, তখন আবার ওদের ওই যে সীমানা নিয়ে ঐতিহাসিক বিবাদ যেগুলো ছিল আবার মাথাচাড়া দিয়ে উঠে। সেই জিনিসটাকে অনেকটা কমিয়ে আনা হয়েছে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে। এরপরে আমরা দেখলাম যে তারা তাদের সীমানা, মানে তাদের সীমানা নিয়ে তাদের দুই দেশের মধ্যে যে ঝগড়াঝাটি, সীমানা ঝগড়াঝাটিটা পৃথিবীর সব জায়গায় আছে, বিশেষ করে এশিয়াতে প্রত্যেক দেশের, আমরা এমনও জানি না, কিন্তু দেখবেন থাইল্যান্ডের সাথে মালয়েশিয়ার আছে, ওই থাইল্যান্ডের একটা জায়গায় গিয়ে মালয়েশিয়ার সাথে মিশেছে, মালয়েশিয়ার সাথে ইন্দোনেশিয়ার আছে, ইন্দোনেশিয়ার সাথে থাইল্যান্ডের সাথে তার যে লাওস, কম্বোডিয়া, এইসব দেশগুলোর সাথে আছে। যাই হোক, তারপরে যেটা হলো এই সীমানার ব্যাপারটা তারা প্রায় কবর দিয়েছে বলে এখন আমরা ভাবছি, মানে আমার কাছে মনে হচ্ছে হয়তো ভবিষ্যতে এটা যদি কবর দেয়া থাকে চীন আর রাশিয়ার মধ্যে, যে তারা সীমানা নিয়ে, এই এত বড় দেশ তাই না, এদের ওই দেশগুলোতে কোটি মানে কত জমি পড়ে আছে অনাবাদি, হ্যাঁ, ওরা নিজেরাও জানে না
হ্যাঁ, সব জায়গায় তো মানুষও পাঠাইতে পারে না, বিশেষ করে রাশিয়ার ক্ষেত্রে মানুষ কম, ঠান্ডা বেশি, অনেক সম্পদ তারা জানেও না যে তাদের জমিতে লুকায়িত আছে। তারপরও এই জিনিসগুলো মানুষের মধ্যে রয়ে গেছে, অর্থাৎ যারা রাষ্ট্রনায়ক হয়, যারা আন্তর্জাতিক সম্পর্কের মনে করেন পণ্ডিত হয়, যারা এগুলোর থিঙ্ক ট্যাঙ্ক হয়, এই লোকগুলো শুধু একটা জিনিসই শিখেছে, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি? আমার 1 ইঞ্চি জমি আমি তোমাকে দিব না, এই নিয়ে কল্লা কাটাকাটি করা। তো এই ম্যাচিউরিটিটা আপনার এশিয়াতে রয়ে গেছে। যেমন আমরা ইউক্রেন যুদ্ধের পরে আমরা ইয়েতে দেখলাম যে রাশিয়া চীনের মধ্যে এই সমস্যাটা তারা তোলে না, কিন্তু ভারত চীনের মধ্যে এরপরেও কিন্তু এটা চলছিল। আপনি দেখবেন যে কয়েক বছর আগেও যে আমরা জানি যে চীনের সৈন্যরা এখানে এসে ভারতের সৈন্যরা হাতাহাতি করেছে, মারামারি করেছে। এই সমস্যা গত বছরও হয়েছে কিছুটা। যাই হোক, এটা ক্রমাগত চলেই আসে, আর সব খবর আমরা জানি কিনা জানি না। আমি মোটামুটি আপনার বড় মানে বৃহৎ পিকচারটা বলছি আর কি। এখন যদি ভারতের সাথে চীনের এই ধরনের কোনো সম্পর্ক ডেভেলপ করে, যে তারা তাদের এই ক্ষুদ্র স্বার্থগুলো, মানে ক্ষুদ্র স্বার্থ না ঠিক, এই ইমম্যাচুরিটিটাকে তারা যদি সঠিকভাবে তারা যদি দমন করতে পারে, তাহলে আপনার এই যেটা আপনি বললেন, এই যে এই জিনিসটা হতে পারে যে মানে এদের মধ্যে একটা বৃহৎ ঐক্য, যেটা ভারত, চীন, রাশিয়া, এই 3 রাষ্ট্রের মধ্যে। এই ঐক্যের ক্ষেত্রে আমার মনে হয় ভারতকেই বড় ধরনের একটা হয়তো ডিসিশন নিতে হবে, কারণ চীন তো এই ধরনের বড় শিফট যদি ভারত করতে পারে তার দৃষ্টিভঙ্গির, সেটা চীন আমি বিশ্বাস করি অবশ্যই আপনার খুব সাদরে গ্রহণ করবে। কিন্তু ভারত সেটা কতটুকু করতে পারবে এটা আমি জানি না। কারণ হলো যে কোনো দেশের আপনার মানে টোটাল সিভিলাইজেশনাল যে ম্যাচুরিটি, সেটা দেখা যায় যে দেশের যতটা এসছে সেই দেশ তত ভালো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র হলো অনেকটা আপনার আমাদের দেশের মৌলবাদীদের মতো, তার মাথার এক অংশ কাজ করে আর এক অংশ কাজ করে না। এক অংশ কাজ করে মানে সে তার জনগণকে ভালো রাখতে চায়, কিন্তু at the cost of destabilizing, distracting other nations, এরকম। আর চীন অনেক ম্যাচুরিটির পরিচয় দিয়েছে, কিন্তু চীনের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা আছে, রাশিয়ারও তাই। তো আমরা ওই পুরনো জিনিসগুলো ভুলে গিয়ে, যদি আমি আপনার প্রশ্নের উত্তরে এখন যেটা বলতে চাই, যদি এই যে চ্যালেঞ্জগুলো আমি বললাম, এই চ্যালেঞ্জগুলোকে যদি তারা মানে সুরাহা করতে পারে, অর্থাৎ এগুলো যদি ভুলে গিয়ে উদারতা দেখিয়ে যদি একটা অ্যালায়েন্স করতে পারে, যেটা খুবই কঠিন আবার খুবই সহজ। কঠিন এই জন্য যে মানুষের বিহেভিয়ারটা, আন্তর্জাতিক সম্পর্কের বিহেভিয়ারটা এমন যে সেই বিহেভিয়ারের মধ্যে থেকে এটা করা খুবই কঠিন, কিন্তু যদি করতে পারে তাহলে তো এটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে। অর্থাৎ বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কবল থেকে মুক্তি পাওয়ার একটা বড় সুযোগ তৈরি হবে। কিন্তু এখানে সেটা হবে কিনা এটা একটা ব্যাপার আছে। কিন্তু আবার আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে কিন্তু ওই যে 50% যে ট্যারিফ দিল, তারপরও আলোচনা চলছে, হয়তোবা ওইখানেও একটা সুরাহা বের হয়ে আসতে পারে। তার মানে হলো কি জানেন, এই জিনিসগুলো হয়তো শেষ পর্যন্ত রশি টানাটানির মধ্যে থেকে যাবে। আমাদের জন্য যে জিনিসটা বোঝা দরকার, মনে করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের যে বক্তব্য পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, বা যে বিহেভিয়ার আমরা দেখেছি, বক্তব্য বলবো না, বিহেভিয়ারে মনে হয়েছিল যে তারা ধরেই নিয়েছে যে আজকে এতদিন পরে যে একটা বৈঠকের কথা আপনি বললেন, যে এইরকম একটা বৈঠক হয়ে গেছে, এইরকম একটা গ্র্যান্ড অ্যালায়েন্স হয়ে গেছে, এইটা ধরে গত 5-10 বছর আওয়ামী লীগ সরকার তার মানে ইমাজিনেশন যেটা হয়ে গেছে সে চালিয়েছে, যার কারণে এত বড় ফেলিউরটা 5ই আগস্ট হলো। তো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আপনার আন্তর্জাতিক সম্পর্কটা বোঝার এবং এই ব্যাপারে ক্রিয়েটিভ হওয়ার, চিন্তা করার এই বন্ধাত্ব তো বাংলাদেশের মতো রাষ্ট্রের তো নাই। বাংলাদেশের, আমি এটা বারবার বলছি, কোন সরকার, আপনি একেবারে বঙ্গবন্ধু সরকারের কথা আমি অত মানে মনে করি যে বঙ্গবন্ধু সরকারের হয় কি, যে চ্যালেঞ্জটা ছিল যে সারা বিশ্ব থেকে বাংলাদেশের জন্য আপনার স্বীকৃতি আদায় করা, সেক্ষেত্রে বঙ্গবন্ধু সরকার একেবারে 100% সফল ছিলেন। সেখানে অর্থাৎ বঙ্গবন্ধু সরকারের কূটনৈতিক সাফল্য ওইটার উপরে নির্ভর করতো। এর পরে যে সরকারগুলো এসছে, প্রত্যেকটা সরকার আপনার কেউই ভাবে নাই, বা ওদের কথাও বাদ দেই, এরশাদ পর্যন্ত হয়তো একটু ডিফারেন্ট ছিল, এরশাদের পরে যারা এসছে যে গণতান্ত্রিক উত্তরণ বলে বিএনপি আওয়ামী লীগ পর্যায়ক্রমে, এদের কারো বিহেভিয়ারে বলুন, কারো চেতনায় বলুন, যে এই বাংলাদেশ যেখানে সেনাবাহিনী জাতিসংঘের দিকে চাকরির দিকে তাকিয়ে থেকে সরকার ফেলে দেয়, সে দেশের জন্য কাজ করবে না। হ্যাঁ,
আর যেখানকার সেনাবাহিনী বা সামরিক বাহিনীগুলো মোটেই কোনো যুদ্ধের জন্য প্রস্তুত না, প্রস্তুত যদি কিছুটা হলেও থাকতো তাহলে আপনার মিয়ানমারের এত এখানে আসতো না। অর্থাৎ এমন নয় যে সেই সম্ভাবনাটা দেখা দিয়েছিল। আসলে যিনি রাষ্ট্র চালান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন চালান, কিন্তু বুঝেন যে তার সামরিক বাহিনী কি পারে না পারে, সুতরাং আমাদেরকে রোহিঙ্গাগুলোকে নিতেই হলো। হয়তো অন্য কারণও আছে, বাট আপনার হয় কি কোনো একটা কারণে কোনো জিনিস ঘটে না। মনে করেন আমাদের 5ই আগস্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৃশ্যপট থেকে সরে যেতে হলো, এটার জন্য একক কোনো কারণ কিন্তু নেই। এখানে নিজেদের ফেলিউর যেমন আছে, চক্রান্ত তেমন আছে, মৌলবাদের দায়টা সবচেয়ে বেশি। অর্থাৎ আপনার অন্ধকার যে শক্তিগুলো আছে তাদের ষড়যন্ত্র, তাদের ভূমিকা এখানে সবচেয়ে বেশি, কিন্তু নিজেদেরও তো ভুল ভ্রান্তি আছে। তো যেটা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের একেবারে আওয়ামী লীগ, বিএনপি এই দুই দল তো ক্রমান্বয়ে করেছে, এখন দেখা যাচ্ছে ইউনূস, এদের কারো কিন্তু একটা যে শক্তিশালী কূটনৈতিক সার্ভিস, অর্থাৎ আপনার পররাষ্ট্র নীতি থাকুক, যেহেতু এটা বাস্তবায়ন তো করবে কূটনীতিবিদরা, তাই না? তা আপনাকে তো কূটনীতিবিদ তৈরি করতে হবে। আপনি দেখেন একটা কূটনীতিক একটা সার্ভিস তৈরি করার সক্ষমতা কিন্তু ছোট একটা দেশেরও আছে, কিন্তু ছোট অর্থনীতি, ছোট দেশ, ছোট জমি, আমাদের যে সমস্যাগুলো, সেখানে আপনি চাইলেও এমন কোনো সামরিক শক্তি তৈরি করতে পারবেন না যেটা কূটনীতিকে আপনার রিপ্লেস করতে পারে।